Hello everyone. In this video, I'm going to discuss the last or the third unit of lesson 7, which is entitled as The Cat, written by Andrew Burton Patterson. So, in the last two units, we found a few characteristics of the cat, but let me remind you all that whatever characteristics we found, these were based on ইনসাইড দি হাউস। সো যে ক্যারেক্টারগুলো আমরা দেখেছিলাম সেই প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা বিহেভিয়ার, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, অল দিস টুক প্লেস ইনসাইড দি হাউস। বাড়ির ভেতরে তার যে ক্যারেক্টারিস্টিক্স কিছু দেখেছিলাম, যেমন হাউ হি allows the family members to be pestered, okay, how he behaves with the guest, how he watches the mouse hole for a long time. So these are a few characteristics, these are a few activities that we have found in the last two units. তো সেগুলো ছিল কি বাড়ির ভেতরের অ্যাক্টিভিটিস। বাট নাও ইন দিস ইউনিট the author has pointed out a few more behaviors, a few more activities of the cat which will take place not inside the house but outside the premises of the house. তো বাড়ির চত্বর পেরিয়ে বাইরে, যেখানে আমাদের যে ইউনিট ওয়ানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা অথর বা ন্যারেটর বলেছিলেন, যে ক্যারেক্টার, যে একটা ক্যাট তার লাইফকে খুব স্যাটিসফ্যাক্টরিলি লিড করে। ইভেন হি এনজয়স এ লাইফ বেটার দ্যান মোস্ট অফ দি হিউম্যান বিংস। অনেক বেশি মানুষের থেকেও তাদের লাইফটা অনেক বেশি স্যাটিসফ্যাক্টরিলি ওয়েতে তারা লিড করে, সন্তুষ্টিমূলকভাবে। এবং তাদের যে জীবনটা একজন মাস্টার ইনসাইড দ্য হাউস অবজার্ভ করে, সেটাই কিন্তু তার জীবনের সবটা নয়। দিস ডাজন্ট কনস্টিটিউট দ্য হোল অফ আ ক্যাটস লাইফ। তো সেখানে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা ছিল কি, যে ইফ ইউ উইশ টু ফাইন্ড আউট দি ট্রু ক্যারেক্টারিস্টিক্স অফ আ ক্যাট, ইউ নিড টু ওয়াচ হিম কেয়ারফুলি অ্যাট দি সানসেট। তাহলে যখন ঠিক ডাস্ক বা গোধূলি বা ঠিক সন্ধ্যের সময়, তখন নাকি একটা ক্যাটকে যদি কেউ ঠিকঠাক মাইনিউটলি অবজার্ভ করে, ওয়ান ক্যান ফাইন্ড আউট হাউ দ্য ট্রু ক্যারেক্টারিস্টিক্স অফ আ ক্যাট ইজ রিভিলড। তো তিনি কোন ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছেন সেটা আমরা কিন্তু একটু দেখব। তবে এখানে আরও একটা জিনিস আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই, যে একদম প্রথমেই কবি কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ তার কি বলবো বৈশিষ্ট্যের কথা বলেছেন, দ্যাট হি ইজ অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিন ফাইটার। তো এর কোনোটাই আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। উই হ্যাভ নট ইয়েট come across any of these activities of the cat. আমরা যেগুলো দেখেছি সেগুলো কিন্তু বাড়ির ভেতরে, এবং সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু খুব মডেস্ট ক্যারেক্টারিস্টিক্স, সবগুলো নয়, বাট এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে বিহেভিয়ার, সেগুলো কিন্তু আমাদের এখনও নজরে আসেনি। তো দেখো, আমি ইউনিটটা পড়ার চেষ্টা করছি, জাস্ট ফলো দি টেক্সট অ্যান্ড ট্রাই টু গেট দি পয়েন্টস। বলছে ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি। তো আমরা আগের চ্যাপ্টারে বা আগের যে ইউনিটে কি দেখেছিলাম, যে একটা খুব স্ট্রেঞ্জ বিহেভিয়ার বা একটা খুব কানিং বা ক্লেভার একটা বিহেভিয়ার দেখেছিলাম ক্যাটের। আবার তোমরা সেটাকে মিসচিভিয়াস বিহেভিয়ারও বলতে পারো, দুষ্ট প্রকৃতির। দ্য ক্যারেক্টার, দ্য বিহেভিয়ার হি হ্যাড, দি অ্যাক্টিভিটি হি হ্যাড উইথ দি গেস্ট। তো সেই টি টেবিলেই কিন্তু আমরা দেখেছিলাম তার বিহেভিয়ারটা। এবং সেই টি টেবিলটা বা চায়ের আসরটা বসেছিল কখন না, ঠিক সন্ধ্যের মুখে। তো দেখো, তো সেখানে আমরা দেখলাম হাউ হি বিহেভড উইথ দি গেস্ট, হাউ হি ম্যানেজড হিজ ওন শেয়ার অফ ফুড ফ্রম দি গেস্ট, ইত্যাদি ইত্যাদি। এইবার আমরা দেখব যে আফটার দি ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবারের চা বা চায়ের আসর সমাপ্ত হচ্ছে, তাদের চা পান করা শেষ হচ্ছে, অ্যান্ড দে গ্যাদার্স রাউন্ড দি ফায়ার, যখন সেই পরিবারের লোকেরা তারা যখন একত্রিত হচ্ছে রাউন্ড দি ফায়ার। এখানটা একটু বোঝার ব্যাপার আছে।
আগুনের কাছে কেন? কারণ শীতপ্রধান দেশে প্রত্যেকটা বাড়িতেই, if you have the idea, you would be able to understand that in each and every house there is a fireplace. একটা রুম থাকে যেখানে কিন্তু ফায়ার প্লেস থাকে, দেওয়ালের মধ্যে একটা আগুন জ্বলে, so that the room can be heated and it can provide comfort. তো সেই রকম একটা রুম যেখানে ফায়ার প্লেস রয়েছে সেখানে সকলে চলে গেল, বিকজ দে উড লাইক টু হ্যাভ সাম গসিপস, দে উড লাইক টু হ্যাভ সাম টকস। তো তারা সেখানে চলে গেল ফায়ার এর কাছে, চারিদিকে গোল করে বসেছে, মেবি দে উড বি ডিসকাসিং সামথিং। এবং সেই সময় দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম। তাহলে বেড়ালের যে বাড়ির মধ্যে তার কিন্তু আর কোনো কিছু করার নেই, এবং তার যে ট্রু লাইফ যেটা বাড়ির বাইরে অপেক্ষা করছে সেটার জন্য সে চলে যায় কোথায়? খুব ক্যাজুয়ালি, হ্যাঁ, গোজ আউট অফ দি রুম, বাড়ির বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। এইবার তার যে জীবনটা, আসল জীবন। তাহলে এতক্ষণ পর্যন্ত যে জীবনটা ছিল সেটা কি আসল জীবন নয়? না, অবশ্যই জীবনের একটা পার্ট। দিস ইজ অলসো আ পার্ট অফ হিজ লাইফ। কারণ এই পার্টের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তার কমিউনিটির নয়। মনে করো হি ইজ লিডিং এ লাইফ ইনসাইড দি হাউস, সো হি ইজ ডিলিং উইথ দি হিউম্যান বিংস। সেখানে কি তার কমিউনিটির অর্থাৎ অন্য কোনো বিড়াল রয়েছে? না। হি হ্যাজ নো ফ্রেন্ড, নো রিলেটিভস, অনলি দি মাস্টার অ্যান্ড হিজ ফ্যামিলি। তাহলে এটা তার কাছে একটা নেসেসিটি, এটা তার কাছে একটা, বলতে পারো এটা একটা তার কাছে বেসিক নিড, বিকজ তার খাবার দাবার প্রয়োজন। তো সেই পরিবার থেকে সে কিন্তু সেই খাবার দাবার, কমফোর্ট এগুলো পাচ্ছে। বাট তার কমিউনিটির সাথে তার যে একটা রিলেশন, তার নিজের বন্ধু বান্ধব, তার পরিবার, তার নিজের যে কমিউনিটি অর্থাৎ বিড়ালদের সাথে তার যে একটা সম্পর্ক, সেটা কিন্তু কোনোদিনই বাড়িতে সম্ভব না। অ্যান্ড ফর দ্যাট হি গোজ আউট অফ দি রুম। আর সেই জীবনটাকেই তার ট্রু লাইফ বলা হচ্ছে, কারণ সেখানে সে কিন্তু ফ্রি, হি ইজ ফ্রি টু অ্যাক্ট। সে নিজের মতো করে আচরণ করার জন্য সেখানে কিন্তু একদমই স্বাধীন। তো দেখো কীরকম জীবন সে যাপন করছে বাইরে। হি সন্টার্স ডাউন, সন্টার্স মানে খুব কি বলবো, কোয়াইটলি, ধীরে সুস্থে, এবং খুব মানে সন্টার্স বলতে এক ধরনের বেশ কি বলবো, মানে ধীরে সুস্থে বেশ একদম ম্যাজেস্টিকভাবে সে কিন্তু নিজের আপন মনে, অ্যাট হিজ ওন সুইট উইল সে কিন্তু এগিয়ে চলছে। কোথায়? হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, বাড়ির সামনে না। দেখো বাড়ির একটা থাকে কোর্ট ইয়ার্ড, বাড়ির সামনের দিকে যে অংশটা তাকে কোর্ট ইয়ার্ড বলা হয়, প্রাঙ্গণ, উঠান। এবং বাড়ির পেছন দিকে যদি কারো জায়গা থাকে, কোনো ফ্রি স্পেস থাকে, দ্যাট ইজ কল্ড দি ব্যাকইয়ার্ড। তো সেই ব্যাকইয়ার্ডে সে চলে যায়, স্প্রিংস টু দি টপ অফ দি ফেন্স, সেখানে একটা বেড়া রয়েছে, সেটা লাফিয়ে পার হয়, ড্রপস লাইটলি ডাউন দি আদার সাইড, এবং আস্তে করে ল্যান্ড করে অন্যদিকে। অর্থাৎ বাড়ির যে প্রেমিসেস, চত্বরটা, সেটা কিন্তু ক্রস করে যায়। আমি এই কারণেই বলছিলাম যে বাড়ির সাথে তার কিন্তু আর এই মুহূর্তে অ্যাটাচমেন্ট থাকছে না। হি ইজ কমপ্লিটলি লিভিং দি প্রেমিসেস অফ দি হাউস, বাড়ির চত্বরটা পেরিয়ে যাচ্ছে। হি ট্রটস, ট্রটস মানে হচ্ছে দুলকি চালে চলা, যেমনটা বলছিলাম দুলকি চালে চলছে, অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি সেট। এবার বলি যে এটা যে সব জায়গায় এরকম পরিবেশ পাবে এমনটা না, বাট দ্য কি বলবো, দ্য এনভায়রনমেন্ট, দি প্লেস অ্যাবাউট হুম দি অথর ইজ স্পিকিং, সেখানে এরকম একটা বাড়ি রয়েছে যেখানে একটা হয়তো এমটি সেট, একটা ফাঁকা বাড়ি যেখানে হয়তো মানুষজন বাস করে না। তো সেরকম একটা এমটি সেট, খোলা একটা শেড, হ্যাঁ, সেই খোলা শেডে সে কিন্তু লাফিয়ে উঠে পড়ে। তাহলে দেখো আমি কেন বলছি যে তার ওই ক্যারেক্টারিস্টিক্সগুলোর সাথে আমরা কিন্তু অনেকটা যোগ পাবো। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার তার চালচলনটা একদমই মানে কি বলবো, হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। প্যান্থার লাইক মানে কি, একদম সে নিজের ছন্দে চলে এসেছে। প্যান্থার মানে আমরা কি জানি, প্যান্থার মানে হচ্ছে চিতা। তো আমরা জানি যে একটা ক্যাট মানে কিন্তু সে ওই বাঘ যে প্রজাতি, সেখান থেকে তার তার একটা সম্পর্ক রয়েছে। তো সেই যে একটা প্যান্থারের মতো সে কিন্তু খুব তার মুভমেন্টটা সেরকম ম্যাজেস্টিক একটা মুভমেন্টে সে কিন্তু এগিয়ে চলে। লাস্ট এই পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড। সে যখন এগোচ্ছে, when he is moving he looks keenly, খুব গভীরভাবে তাকাচ্ছে এদিক ওদিকে, and moves noiselessly, একদম নীরবে যাচ্ছে। কিছু জায়গাতে তাকে নীরবতা পালন করতে হচ্ছে, কেন?
ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার কারণ ওই বাইরে তার কিছু শত্রু রয়েছে, যেমন ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুরেরা তাদেরকে দেখলে তাড়া করে, এবং ছোট ছোট ছেলেমেয়েরা তারা তাদের মজার জন্য ফর দেয়ার ওন ফান দে থ্রো স্টোনস অ্যাট দি ক্যাটস। সো দি ক্যাটস হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল of the dogs and the small boys because they might hit the cat and the cat might be injured। তাই জন্য তাকে কিন্তু কিছু জায়গায় যেখানে ডগস বা স্মল বয়েজের হয়তো উপস্থিতি থাকতে পারে, he has to be very cautious, he has to be very attentive। on the top of the shed, ওই যে খোলা যে একটা ছাদ বলো বা খোলা একটা অংশ shed, সেই টপ অফ দি সেডে দ্য ক্যাট আর্চেস, আর্চেস মানে নিজেকে, আর্চ মানে হচ্ছে এক কথায় মানে নিজেকে, নিজের যে বডিটাকে ফ্লেক্সিবলি একটু মুভ করার চেষ্টা করে, একটু বডিটাকে একটু বাঁকিয়ে নেয়, বেন্ড করে হিজ ব্যাক অ্যান্ড ব্রেক্স হিজ ক্লজ, এবং এক কথায় সেই গা ভাঙা যেটাকে বলে বেড়ালেরা, আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্ল, আঁচড় দিচ্ছে তার নখের থাবা দিয়ে, ওয়ান্স অর টোয়াইস থ্রু দি সফট বার্ক অফ দি ওল্ড রুফ, ওই যে যে ফাঁকা ছাদের অংশটাতে উঠেছে সেখানের সফট বার্ক, রুফের বার্ক বলতে কি বলছে, মনে করো ইট ইজ অ্যান ওল্ড হাউস, আমি আগেই বলেছি, অর মেবি ইট ইজ এ ডিজার্টেড হাউস, এটা একটা পরিত্যক্ত বাড়ি, এবং তার সফট বার্ক বলতে মনে করো একটা বাড়ি যদি দীর্ঘদিন পরিত্যক্ত হয়, সেখানে যদি মানুষের আনাগোনা না থাকে, তাহলে ছাদের মধ্যে বৃষ্টি রোদ ইত্যাদির ফলে কী হতে পারে, ইট মে গেট মসি, একটা একটা শ্যাওলার আস্তরণ পড়তে পারে, তো সেটাকেই তার বার্ক বলছে। সেই শ্যাওলার যে আস্তরণটা দি সেটাকে কি বলছে, সফট বার্ক, একটা যেন মোলায়ম আচ্ছাদন, মোলায়ম যেন একটা বার্ক ছাল, এবং সেখানে কি করছে সে তার নখ দিয়ে আঁচড় কাটছে, এবং কিসের জন্য নখ দিয়ে আঁচড় কাটছে না, দেখো পরের লাইনে বলছে হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, নিজের দেহটাকে একবার টান টান করে সে দেখে নিচ্ছে, স্ট্রেচ করা, স্ট্রেচ মানে হচ্ছে মানে নিজের দেহটাকে কখনো স্ট্রেচ করছে, কখনো আবার শ্রিঙ্ক করছে, এরকমভাবে মানে এক কথায় ওই যেটা বলেছিলাম আমরা অ্যাক্রোব্যাট, যে একটা শব্দ বলেছিল যে বিভিন্ন ধরনের বডি মুভমেন্ট সে করতে পারে, এখানে সেই ব্যাপারটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, কারণ হি হ্যাজ টু কিপ হিমসেলফ ফিজিক্যালি ফিট, কারণ এর পরে যে জিনিসটা ঘটছে ঘটবে তার জন্য তাকে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাই জন্য সে নিজেকে বারবার নিজের দেহটাকে মানে গুটিয়ে টেনে বিভিন্ন রকম ভাঁজ করে দেখে নিচ্ছে যে তার মাসেলগুলো ঠিকঠাক কাজ টাজ করছে তো, না মাসেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। দেন ড্রুপিং হিজ হেড, যখন দেখছে না ঠিক আছে আই এম এলিজিবল ফর দি নেক্সট অ্যাক্টিভিটিস, আমি পরের কাজগুলোর জন্য তৈরি, তখন মাথাটাকে একটু নুইয়ে দিল, নিয়ারলি টু হিজ পজ, পায়ের থাবা পর্যন্ত মাথাটাকে নুইয়ে, হি সেন্ডস অ্যাক্রস, পাঠিয়ে দিল আ কল, একটা ডাক, অর্থাৎ মিউ মিউ করে এমন একটা ডাক পাঠিয়ে দিল যেটা পৌঁছে গেল কোথায় না টু হিজ কিনড্রেড, তার কিনড্রেড মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, সেটা তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, সেটা তার হতে পারে বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি, কিনড্রেড মানে হচ্ছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। বিফোর লং, খুব তাড়াতাড়ি, বিফোর লং মানে একদম ইমিডিয়েটলি, দে কাম, তারা চলে এলো, গ্লাইডিং, গ্লাইডিং মানে একদম যেন উড়তে উড়তে চলে এলো, একদম উড়ন্তভাবে, মানে খুব দ্রুত গতিতে, গ্রেসফুল, এবং তাদের যথেষ্টই তাদেরকে দেখতে গ্রেসফুল লাগছিল, সুন্দর লাগছিল, গ্রেসফুল একদম এনার্জেটিক, এখানে গ্রেসফুল বলতে এনার্জেটিক, তাহলে যেমন এই বেড়ালটাও এনার্জেটিক, নিজের এনার্জিটা চেক করে নিল, হ্যাঁ, একই রকমভাবে দ্য ক্যাটস হুইচ আর অ্যাপিয়ারিং নাও দে আর অলসো ভেরি গ্রেসফুল, দে আর এনার্জেটিক, এবং তাদেরকে দেখতে খানিকটা লাগছে শ্যাডোর মতো, অর্থাৎ ছায়ার মতো তারা দ্রুত আবির্ভাব হচ্ছে। নো লঙ্গার আর দে মিক ক্রিচার্স, আর তারা সেই মিউ মিউ করা, মিক মানে হচ্ছে খুব নম্র ভদ্র প্রাণী কিন্তু আর নেই, হু যারা অ্যান আওয়ার এগো, ঘণ্টাখানেক আগে পর্যন্ত ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা মিউ মিউ করছিল বা করে বাড়িতে মাছ অথবা দুধের জন্য বাড়ির মেম্বারদের কাছে, তো সেই স্বভাবটা সে কিন্তু পুরোপুরি ডিসম্যান্টেল করে দিয়েছে, এবং নাও দ্য ক্যাট ইজ নো মোর আ মিক ক্রিচার,
rather he has become a grim fighter. কি বলছে দেখো, look at the next line, they are now grim fighters. এবারে তারা কিন্তু একবারে সিরিয়াস লড়াকু। প্রশ্ন হচ্ছে with whom are they fighting and why are they fighting as such? তাহলে মনে হতে পারে তাহলে দিনের শেষে কি তারা নিজেদের যে পুরনো শত্রুতা বা পুরনো কোনো মনোমালিন্য সেটার হিসাব নিতে তারা তাহলে কি বাড়ির বাইরে বেরিয়ে যায়? না, ব্যাপারটা সেটা না। এখানে যে ফাইটের কথা বলছে, মেবি দিস ফাইটস ক্যান বি এ পার্ট অফ দেয়ার ফান, দিস ফাইটস ক্যান বি এ পার্ট অফ দেয়ার এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট। তো এই ফাইটগুলো যদিও সিরিয়াস ফাইট হয়, কিছু কিছু ক্ষেত্রে তাদের হয়তো কোনো কিছু বুঝে নেওয়ার ব্যাপার থাকে, তো হতে পারে, সেটা হয়তো আমার পক্ষে এইভাবে বলা সম্ভব না, কিন্তু তারা ওই মুহূর্তে কিন্তু সিরিয়াস ফাইটার হয়ে যায় এবং একে অপরের সাথে এক ধরনের মানে দ্বন্দ্বে তারা কিন্তু লিপ্ত হয়। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ। তো লেখক আমাদেরকে বলছেন যে একবার ভেবে দেখো যে কতটা বেশি সে তার জীবন থেকে পায়। হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, কেন বলছে? কেন বলছে? দেন ইউ ডু আউট অফ ইউর্স, তোমার জীবনে তুমি যতটা এনজয় করো তার চেয়ে বেশি কিন্তু একটা বেড়াল করে। এটা আমি আগেই বলেছি যে দেখো, যে কোনো প্রাণী তাদের লাইফটা কিন্তু স্ট্রেস ফ্রি, তাদের লাইফটা কিন্তু একটা কি বলবো, তাদের লাইফে কিন্তু এই ধরনের কোনো রুটিন বাউন্ড লাইফ হয় না। আমাদের জীবনে কি, আমাদের লাইফটা কীরকম, উই হ্যাভ আ ভেরি মনোটোনাস রুটিন টু ফলো ইচ অ্যান্ড এভরি ডে। এর ফলে আমাদের লাইফটা কি হয়ে যায়, আওয়ার লাইফ বিকামস হোললি মেকানিক্যাল, যান্ত্রিক হয়ে যায়। কিন্তু তাদের সেরকম রুটিন নেই, দে ডোন্ট হ্যাভ টু আর্ন, তাহলে তাদের কাছে সোর্স অফ ফুড রয়েছে, কখনো তারা খায় কখনো খাবার পায় না। এরকমভাবে তাদের জীবনে কিন্তু সেরকম কোনো বাধা ধরা নিয়ম নীতি নেই, যার জন্য যতটুকু তারা জীবনযাপন করে ততটুকু কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব মজার সাথে কাটায়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং যে মজাগুলো করে, যে গেমসগুলো করে, তারা যে খেলাধুলোগুলো করে, সেগুলোও কিন্তু মানুষের থেকে অনেক বেশি তারা আনন্দ উপভোগ করে। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বয়স্ক হয়, যখন তারা আর সেইভাবে হয়তো লড়াই করতে পারে না, সেইভাবে যখন তারা গ্রিম ফাইটার হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে না, দে গো ইন ফর স্পোর্টস, তারা মজার জন্য খেলাধুলো করতে, ছোটাছুটি করতে চলে যায় কোথায়, টু দি সাবারবান ব্যাকইয়ার্ডস। সাবারবান ব্যাকইয়ার্ডস বলতে আবারও বলছি, ব্যাকইয়ার্ডস মানেই হচ্ছে যে বাড়ির পেছন দিকের অংশ, পেছন দিকের আঙিনা। আর সাবারবান বলতে যেটা এখানে বোঝানো হচ্ছে, অ্যাকচুয়ালি সাবারবান বলতে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা এরিয়ার একদম 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 এজ বা কিনারা প্রান্ত। তো এখানে সেটাই বলছে, ব্যাকইয়ার্ডসের যে একদম কিনারা, যেখানে হয়তো কিছু ঝোপঝাড় রয়েছে, গুল্ম রয়েছে, সেই রকম জায়গাতে তারা কিন্তু খেলাধুলো করতে চলে যাচ্ছে। দিস ব্যাকইয়ার্ডস আর ডাল টু আস, ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এই যে পেছন দিক, দেখো একটা কথা বলি, বাড়ির পেছন দিক আর বাড়ির সামনের দিক দুটোর পার্থক্য আছে। মনে করো যার বাড়ি একটা বড় প্যালেস রয়েছে, সামনের দিকে একটা হিউজ প্লট রয়েছে, সে সামনের দিকের প্লটে কিন্তু অনেক রকম কাজবাজ হয়, সেখানে গার্ডেনিং করা যায়, সেখানে টি টেবিলের আসর বসে, কিন্তু পেছন দিকটা সচরাচর মানুষ কিন্তু ব্যবহার করে না। তো সেই জায়গাটা কিন্তু পড়ে থেকে থেকে সেই জায়গাটা একটা একটা আগাছা তৈরি হয়, একটা গুল্ম জাতীয় পরিবেশ তৈরি হয়। তাই জন্য বলছে এই যে ব্যাকইয়ার্ডসগুলো, যেগুলো আমাদের কাছে ডাল, আমাদের কাছে যেগুলো মনমরা, আমাদের যে কাছে যেগুলো আনইন্টারেস্টিং, টু দেম টু দেম হান্টিং গ্রাউন্ড, সেগুলোই তাদের কাছে শিকারের জায়গা। কি শিকার করছে? হতে পারে দে আর হান্টিং দি র্যাটস, দে আর হান্টিং সাম আদার ক্রিচার। তো তারা সেখানে শিকার করতে চলে যাচ্ছে, হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, সেখানে তারা অনেক বেশি, গ্যালান্ট বলতে হচ্ছে ব্রেভ, সাহসিক যে অ্যাডভেঞ্চার, অর্থাৎ দুঃসাহসিকপূর্ণ তারা অনেক রকম কাজবাজ করে, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। সো ইট ইজ আ রেফারেন্স টু, কি বলবো, এটা একটা মিডিয়াভেল কনসেপ্টের রেফারেন্স, একটু বুঝে নাও। কিং আর্থারকে না, তিনি ঠিক আর্লি 6th সেঞ্চুরি এবং লেট 5th সেঞ্চুরির একজন ব্রিটেনের রাজা ছিলেন, এবং তিনি ভীষণ পপুলার ছিলেন এই কারণে, বিকজ তিনি তার সমস্তটুকু স্যাক্রিফাইস করতেন টু কিপ আপ দি পিস অ্যান্ড প্রসপ্যারিটি অফ দি সাবজেক্টস, অর্থাৎ প্রজাদের বা জনগণের
শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য সেই রাজা কিন্তু তার সমস্ত কিছু তার ওই একটা জিনিসের ওপরই তিনি কনসেন্ট্রেট করতেন, এবং সেই কাজটা তিনি একা করতেন না। হি হ্যাড সেভারেল নাইটস। এই যে নাইট, কিং আর্থার্স নাইটস, এ নিয়ে ভীষণ বিভিন্ন রকম মাইথোলজিক্যাল বলো, বিভিন্ন রকমের ফ্যান্সিফুল স্টোরিজ রয়েছে। এই নাইটসগুলো এরা কি করতো না, এরা সেই কাজগুলোকে এক্সিকিউট করতো যেটা রাজা প্ল্যান করতো। হোয়াট দ্য কিং প্ল্যান, দি নাইটস এক্সিকিউটেড। এবং এই নাইটগুলো ভীষণ পরিমাণে ব্রেভ ছিল, হ্যাঁ, এবং মানে এরা ভীষণ পরিমাণে দুঃসাহসিক এরকম অভিযান করতো মানুষকে বিপদের মুখ থেকে বাঁচানোর জন্য এবং দেশে শান্তি বজায় রাখার জন্য। তো এই যে এখানে বেড়ালগুলো এরা কিন্তু এই ধরনের কোনো কাজ করছে না, বাট দ্য অ্যাডভেঞ্চার, এই দুঃসাহসিকপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বা এই যে মানে এক ধরনের অ্যাডভেঞ্চার যেটা বেড়ালগুলো তাদের লাইফে এনজয় করতো, সেটা কিন্তু তুলনা করা হচ্ছে কিং আর্থারের নাইটরা, তারা যেভাবে অ্যাডভেঞ্চার এ যেত, এক্সপেডিশনে যেত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য। তো এখানে একটা কথা মনে রাখবে, দ্য ক্যাটস হ্যাভ বিন কম্পেয়ার্ড টু দি আর্থারিয়ান নাইটস। ঠিক আছে, তো আর্থারিয়ান অনেক নাইট ছিল, হ্যাঁ, মানে সম্ভবত তোমাদের ক্লাস 8-এ তোমরা এই কিং আর্থারের নাইট নিয়ে একটা গল্পও পড়েছো। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, ইউ ক্যান গো টু দি internet and you can check on Google. Now look at the last paragraph. This is also very important about a cat. বলছে it is always spoken as a reproach. অনেকে ভৎসনা করে বলেন, ভৎসনা মানে দোষারোপ করে, বেড়ালের সম্পর্কে কটূক্তি করে অনেকে বলেন against cats that they are more fond of their home than of the people in it. বলছে তারা যে বাড়িটাতে থাকে, যে জায়গাটাতে থাকে, যে পরিবেশটাতে থাকে, তারা নাকি ওই পরিবেশটাকে ওই যে মানুষগুলো যার সাথে বেড়ালটা ছিল তার থেকে অনেক বেশি পছন্দ করে বা অনেক বেশি প্রিয়। তো এইরকম ধরনের মন্তব্য করার কারণ কি? ওয়াই দ্য ন্যারেটার, ওয়াই দ্য অথর ইজ মেকিং সাচ এ রিমার্ক, ওয়াই দ্য ন্যারেটার ইজ পুটিং আ ব্লেম আপন দি ক্যাট দ্যাট হি ইজ মোর ফন্ড অফ হিজ হোম, দি প্লেস, নট দি পিপল ইন ইট। যারা তাকে খাবার দিয়েছে, যারা তাকে কমফোর্ট দিয়েছে, যারা তাকে থাকার আশ্রয় দিয়েছে, তো তাদের থেকে বেশি সে বাড়িটাকে পছন্দ করে কেন? ওয়াই দ্য ন্যারেটার ইজ সেইং সো। দেখো কি বলছে, ন্যাচুরালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। সাধারণভাবেই একটা বেড়াল এখানে কান্ট্রি বলতে যে জায়গাটায় থাকে, তার লিভিং প্লেস, তার হ্যাবিটেটের কথা বলছে, সেই জায়গাটা সে কিন্তু ছেড়ে যেতে পছন্দ করে না। কেন? দ্য ল্যান্ড ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর। কারণ তার একটা বড় কারণ হচ্ছে সেখানে তার বন্ধুবান্ধবরা রয়েছে, আমি যেটা বললাম, এই কিনড্রেড, হিয়ার অল হিজ কিনড্রেডস আর, হিজ ফ্রেন্ডস আর, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। আরেকটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি, এখানে সে প্রত্যেকটা ছোট ছোট ল্যান্ডমার্ক বলতে কি, ওই জায়গার প্রত্যেকটা খুঁটিনাটি সে কিন্তু ভালো করেই জানে। এবং এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, এক্সাইল্ড মানে যদি তাকে ওখান থেকে এক্সাইল করা হয়, তাকে যদি ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বা সে যদি ওখান থেকে চলে যায়, হ্যাঁ, ইফ হি ইজ ব্যানিশড ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গাতে, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। তাকে একটা নতুন ভৌগোলিক পরিবেশের সাথে নিজেকে আয়ত্ত করে নিতে হবে। অর্থাৎ একটা জায়গা যেটাকে সে দীর্ঘদিন ধরে আয়ত্ত করেছে, পরিচিতি ঘটিয়েছে, সেই জায়গাটার খুঁটিনাটি তার আজকে যেটা নখদর্পণে, if he has to change his habitat, he has to learn a new geography of a new place. তাকে নতুনভাবে আবার ওই ভৌগোলিক পরিবেশটাকে আবার তাকে অ্যাডপ্ট করতে হবে। সো when the family moves, মনে করো কোনো একটা পরিবার রেন্টেড, একটা ফ্যামিলি ওয়াজ লিডিং আ লাইফ ইন এ রেন্টেড হাউস, কোনো একটা রেন্টেড হাউস বা ভাড়া বাড়িতে কাটাচ্ছিল। তো ভাড়া বাড়িতে তো সারা জীবন কাটানো যায় না, যখন লিজ কমপ্লিট হয়ে যায়, হি হ্যাজ টু চেঞ্জ দি ফ্যামিলি, হি হ্যাজ টু চেঞ্জ দি হাউস। তো বলছে ওয়েন দ্য ফ্যামিলি মুভস, যদি কোনো সময় পরিবারটা বিভিন্ন কারণবশত ওই বাড়ি ছেড়ে চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি বেড়ালটাকে সুযোগ দেওয়া হয়, এবার কেউ যদি কোনো পরিবার যদি তাকে জোর করে নিয়ে চলে যায় নিজের সাথে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট ইফ দ্য ক্যাট ইজ অ্যালাউড, ইফ ইজ গিভেন দি ফ্রিডম টু চুজ whether the cat likes to go or not, he will stay at the old house. সে কিন্তু ওই পুরনো বাড়িতে থাকতেই বেশি প্রেফার করবে। The cat
simply prefers to choose to live in the old house, karon ektai, there he has many friends, he is well known to the geography of the place, he has the knowledge of each and every landmark of the place. So these are the reasons a cat never likes to leave his old habitat, will stay at the old house and attach himself to the new tenants, এবং সে নূতন যে ভাড়াটে তাদের সাথে আবার নিজেকে যেন আবার জড়িয়ে নেয়, ওই নূতন ভাড়াটেদের সাথে সে নিজেকে আবার এক মানে কি বলবো একত্রিত করে ফেলে, কারণ তার কাছে জায়গাটা ইম্পর্টেন্ট, দ্য প্লেস ইজ ইম্পর্টেন্ট টু হিম নট দি পিপল, কারণ যদি পিপল ইম্পর্টেন্ট হতো তাহলে সে কিন্তু তাদের সাথে চলে যেত। তো যেহেতু দ্য প্লেস ইজ ইম্পর্টেন্ট, সে ইজিলি ওই নূতন যে ভাড়াটে তাদের সাথে নিজেকে আবার একাত্ম করে নেয়। হি উইল গিভ দেম দি প্রিভিলেজ, তাদেরকে সেই সুযোগটা দেয় অফ বোর্ডিং হিম ওয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, অর্থাৎ সে ওই বাড়িতেই ঢুকে যায়, সেই মানুষগুলোর কাছাকাছি আসতে শুরু করে, তাদেরকে নিজের আপন করে নেওয়ার চেষ্টা করে, সেই প্রিভিলেজটুকু সেই সুযোগটুকু তাদেরকে দেয়। যখন তারা মনে করছে যে আমরা একটা নতুন বেড়ালকে পোষ মানাবো, বেড়ালটা কিন্তু সেই পুরনো জীবন তার মতো করে তার ছন্দে সে কাটিয়ে চলেছে। সো these are the activities, these are the characteristics, these are the behaviors what the author has pointed out to all of us. আমি চেষ্টা করলাম তোমাদের কাছে আমার মতো করে তুলে ধরা। if there is any difficulty in understanding you may definitely contact me. তো আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।